আধুনিক টেকনোলজি ব্যবহার করে আমরা রেলের অ্যালাইনমেন্ট, সুপার এলিভেশন এবং বিভিন্ন কার্ভ সেটিং সেগুলো খুব সুন্দরভাবে মেনটেন করেছি, যে আমরা আশা করতেছি যে এটা 100 বছর দীর্ঘস্থায়ী হবে। গ্রাউন্ড লেভেল থেকে প্রায় 3 তলা উপরে এখানে সুবিধাগুলো আছে, সিঁড়ি আছে, এসকেলেটর আছে এবং লিফট আছে। স্টেশন বিল্ডিং, সিগন্যালিং এর কাজগুলো চলমান আছে। সার্বিক অগ্রগতি এই প্রজেক্টের প্রায় 95% বলা যায়। মাননীয় প্রধানমন্ত্রী সময় দিলে আমরা জুলাই মাসে যে কোনো সময় আমরা এই রুটটা আমরা ওপেন করার জন্য প্রস্তুত আছি। প্রায় প্রস্তুত দেশের প্রথম উড়াল রেল স্টেশন, দৃশ্যমান ভাঙার আইকনিক স্টেশন। যশোর পর্যন্ত পদ্মা রেল প্রকল্প 95% সম্পূর্ণ। চূড়ান্ত সক্ষমতা পরীক্ষা মে মাসে, সব ঠিক থাকলে জুলাই উদ্বোধন। এখন সকালে এ নিয়ে থাকছে প্রতিবেদন, আর সঙ্গে আছি আমি মশিউর অনিক। দেশে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাড়ছে লোডশেডিং। শহরের তুলনায় লোডশেডিং বেশি গ্রামে। এক সপ্তাহে গড়ে 800 থেকে 1500 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি। জ্বালানি অনুসন্ধান করে উত্তোলনে মনোযোগের তাগিদ। 12 ঘন্টা দিনের ভিতরে কমসে কম 3 বার কারেন্ট চলে যায়। কারেন্টের অভাবে সব জমি কোনো আমি ছাড়িয়েছি, মানে মার খেয়ে যাচ্ছি, আস্তে আস্তে অল্প জমি করতেছি। কারণ এই কারেন্টও যদি এরকম করে তাহলে তো আর এই ফসল উৎপাদন করা সম্ভব না। কারেন্ট না থাকলে যে অনেক গরম লাগে, রাত্রে ওই যে বাতি থাকে না। জ্বালানির যে প্রাপ্যতাটা, অ্যাভেলেবিলিটি, সেটা বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন কারণে। আপনি জানেন ডলারের সংকট। খুব সহজেই 17-18 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে। এই জ্বালানির অভাবটা কিন্তু মূলত অর্থনৈতিক কারণে। 5-7 বছরে প্রায় 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন উৎপাদন বেড়েছে। সেই গ্যাসের উৎপাদনটাকে ধরে রাখার জন্য যে কার্যকলাপ করার দরকার ছিল, সেটা করা হয়নি। এখন সকালে এসব নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই দেশের প্রথম উড়াল রেল স্টেশন প্রসঙ্গ। দেশের প্রথম উড়াল রেল স্টেশনের কাজ শেষ হয়েছে প্রায় 100%। দৃশ্যমান এখন ভাঙার আইকনিক স্টেশনও। সব মিলিয়ে যশোর পর্যন্ত পদ্মা রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ হয়েছে 95%, যার চূড়ান্ত সক্ষমতা পরীক্ষা মে মাসেই। আর যাত্রী সেবায় উদ্বোধন করা হবে জুলাইয়ে। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। একদিকে উত্তপ্ত ঢালাইয়ে যুক্ত হচ্ছে লোহার পাত, অন্যদিকে সেটিকে করা হচ্ছে মসৃণ আর চকচকে। সূর্যের চোখ রাঙানি আর প্রকৃতির বৈরিতা দেখার সময় কোথায়, যেখানে দায়িত্বে অনড় নির্মাণ শিল্পীরা। তাদের হাত দিয়েই তৈরি হচ্ছে দেশের সবচেয়ে অত্যাধুনিক রেল স্টেশন। 6500 বর্গ কিলোমিটারের স্টেশন ভবন এখন দৃশ্যমান। এর অত্যাধুনিক সুযোগ সুবিধা আর নকশা এটিকে করেছে আইকনিক। এই জংশন স্টেশন থেকে একটি লাইন যাবে রাজবাড়ী ভাঙ্গা রুটে, অন্যটি যশোরের রূপদিয়া। অদূর ভবিষ্যতে এখান থেকেই রেল যাবে কুয়াকাটায়। পদ্মা রেল সংযোগ প্রকল্পের আরেক সংযোজন দেশের প্রথম উড়াল রেল স্টেশন। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই স্টেশনের কাজ শেষ হয়েছে প্রায় 100%। দেশের সব রেলপথের মতো এখানেও স্লিপার রয়েছে, তবে এই স্লিপারগুলো 100 বছর স্থায়ী কংক্রিটের, এবং এই রেলপথে যেহেতু পাথর নেই এবং এই স্লিপারগুলো ভায়াডাক্টের সাথে যুক্ত, তাতে যেমন এই রেলপথের রক্ষণাবেক্ষণ ব্যয় কমেছে, তেমনি বেড়েছে যাত্রীদের ভ্রমণ আনন্দ। কেরানীগঞ্জে অবস্থিত রেল স্টেশনটির আধা কিলোমিটারের মধ্যে নির্মিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। এটিকে ঘিরে আশপাশে সৃষ্টি হচ্ছে নানা আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প। ভবিষ্যতে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের সাথে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। ভায়াডাক্টের ব্যালাস্টলেস ট্রাক নির্মাণের জন্য আমরা জিআরপি মেশিন ব্যবহার করে, যেটা একটা আধুনিক টেকনোলজি, এই আধুনিক টেকনোলজি ব্যবহার করে আমরা রেলের অ্যালাইনমেন্ট, সুপার এলিভেশন এবং বিভিন্ন কার্ভ সেটিং যে বিষয়গুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে মেনটেন করেছি। যে আমরা আশা করতেছি যে এটা 100 বছর দীর্ঘস্থায়ী হবে। গ্রাউন্ড লেভেল থেকে প্রায় 9 মিটার উপরে, 3 তলা উপরে এখানে সুবিধাগুলো আছে, সিঁড়ি আছে, এসকেলেটর আছে এবং লিফট আছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত টোটাল 17 কিলোমিটার এলিভেটেড অংশ।
এই দুই স্টেশন সহ মোট 14টি নতুন স্টেশন করা হয়েছে 172 কিলোমিটার পথ জুড়ে। পুরাতন 6টি স্টেশন সংস্কার, মেজর ব্রিজ নির্মাণ সহ ইতোমধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে 95%। ঢাকা গ্যান্ডের মধ্যে 3টা লাইনের মধ্যে 2টা লাইন প্রায় শেষের পথে, আর একটা লাইনের কাজ চলমান আছে। আমাদের এখন শুধুমাত্র স্টেশন বিল্ডিং সিগন্যালিং এর কাজগুলো চলমান আছে। সার্বিক অগ্রগতি এই প্রজেক্টের প্রায় 95% বলা যায়। রেল সচিব বলছেন, মে মাসেই হবে চূড়ান্ত সক্ষমতা পরীক্ষা, আর জুলাই করা হবে উদ্বোধন। 4 ঘন্টার মধ্যেই বেনাপোলে পৌঁছাতে পারবে, তো 4.5 ঘন্টার মধ্যে মংলা পৌঁছাবে, এরকম লাগবে। ডিস্টেন্স অনেক কমে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সময় দিলে আমরা জুলাই মাসে যে কোনো সময় আমরা এই রুটটা আমরা ওপেন করার জন্য প্রস্তুত আছি। পুরোপুরি চালু হলে এই পথে যশোর কিংবা খুলনা যেতে পথের দূরত্ব কমে যাবে 190 থেকে 212 কিলোমিটার পর্যন্ত। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে ফিরে এসেছে লোডশেডিং। শহরের তুলনায় গ্রামে বিদ্যুৎ আসা যাওয়ার হার বেশি। গেল এক সপ্তাহে গড়ে 800 থেকে 1500 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে সারা দেশে। ডলার আর জ্বালানির সংকটকে দুষছে বিদ্যুৎ বিভাগ। খাত বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি আমদানি নির্ভরতা উৎপাদন ব্যবস্থাকে চ্যালেঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। লিখন শেখের ক্যামেরায় বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে। চাহিদা কিংবা উৎপাদন, জ্বালানি ব্যবস্থাপনার এসব কঠিন সমীকরণ জানা নেই ফরিদপুরের কৃষক শেখ ইউনুসের। তিনি শুধু এটাই জানেন, এ মৌসুমে কিছুটা হলেও বিপদে পড়তে হচ্ছে তাকে, কারণ সবুজ ধানগুলো পরিপক্ক হতে এখন যেটা সবচেয়ে বেশি দরকার সেটিই নেই। তাপপ্রবাহের এই কাঠফাটা রোদে তার মতো শঙ্কায় ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ এই জেলার অনেক কৃষক। কারেন্টের অভাবে সব জমিগুলো আমি ছেড়েছি, মানে মার খেয়ে যাচ্ছি, আস্তে আস্তে অল্প জমি করতেছি এই। আর যদি পানি সবসময়, কারেন্ট সবসময় সাপ্লাই থাকতো, তাহলে আমি ধান অতিরিক্ত করতে পারতাম এবং পানীয় সরবরাহ করতে পারতাম। পোকামাকড় দেখা যাচ্ছে এবং আপনার সার দিলে সারে ধরতেছে না যদি পানি না থাকে। তেলে অনেক খরচ হয়, এর জন্য মোটর কারেন্ট আমরা আনি কারেন্টে। এখন এই কারেন্টেও যদি এরকম করে তাহলে তো আর এই ফসল উৎপাদন করা সম্ভব না। 12 ঘন্টা দিনের ভিতরে কমসে কম 3 বার কারেন্ট চলে যায়। আসে মনে করেন যে 2 ঘন্টা 1.5 ঘন্টা থাকলো, আবার অফ কারেন্ট অফ। বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে যেমন সেচ কার্য করা হয়, তেমনি এই শ্যালো মেশিনের ব্যবহারও বাড়ছে। মূলত দিনের একটা বড় সময় এই বিদ্যুৎ না থাকার ফলে শ্যালো মেশিনগুলো কৃষকরা ব্যবহার করছেন। এতে প্রতিটি ঘন্টায় অতিরিক্ত খরচ হচ্ছে কৃষকের, এবং সেই খরচ গিয়ে পড়ছে ফসলের ওপর। তাপপ্রবাহের এই কষ্টের সময়ে গ্রামের বাসিন্দারা যে খুব বেশি ভালো আছেন তা নয়। লোডশেডিং এর এ সময়ে দিনরাতের অঙ্ক মিললেও বিদ্যুতের আসা যাওয়ার হিসেব পান না গ্রাহকরা। অসহনীয় গরমে তাদের আক্ষেপও অনেক। গরমের সমস্যা, লেখাপড়ার সমস্যা, চলাচলের কারণে অনেক কিছু সমস্যা হয়। কারেন্ট না থাকলে যে অনেক গরম লাগে, রাত্রে ওই যে বাতি থাকে না, তারপরে অনেক সমস্যাই হয় না থাকলে। আসলে চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ পাচ্ছি না, এটা হলো প্রকৃতপক্ষের কথা। কিন্তু আমাদের সরকারের কাছে বা সবার কাছে আবেদন বিদ্যুতের সেক্ষেত্রে যে আমাদের কারেন্টের যে ক্যাপাসিটিটা একটু বাড়ানোর। মূলত এপ্রিল মাস এলেই দেশে খরতাপের সঙ্গে বাড়ে বিদ্যুতের চাহিদা। রাজধানীতে কিছুটা ভোগান্তি কম হলেও গ্রামে বাড়ে লোডশেডিং। গত বছরও এ সময়টায় কয়েক হাজার মেগাওয়াট ঘাটতির ফলে লোডশেডিং এর কবলে পড়ে দেশ। এ বছরে এখনও তেমনটা দেখা না গেলেও ক্রমশ বাড়ছে বিদ্যুতের চাহিদা। গত এক সপ্তাহের মধ্যে মঙ্গলবার থেকে চাহিদার বিপরীতে লোডশেডিং ছাড়িয়েছে 1000 মেগাওয়াট। সর্বোচ্চ লোডশেডিং ছিল বুধবার দিবাগত রাত 1টায় প্রায় 1500 মেগাওয়াট। এ সময় চাহিদা ছিল 15850 মেগাওয়াট। এছাড়া একই দিনে রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত সবচেয়ে বেশি লোডশেডিং ছিল, যার পরিমাণ গড়ে 1100 থেকে 1500 মেগাওয়াট। সপ্তাহের এ কয়দিনে গড়ে 800 থেকে 1500 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং দেখে দেশ। যদিও এই মৌসুমে বিদ্যুতের চাহিদা 18,000 মেগাওয়াট ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে বিদ্যুৎ বিভাগ। ডলার আর জ্বালানির সংকটের কথা স্বীকার করে জানায়, সামাল দিতে গ্রামে লোডশেডিং বেড়েছে। সঙ্গে শপিং মলগুলো 8টার মধ্যে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তারা। এই ছোট ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেই জ্বালানি কেনা বা জ্বালানির যে প্রাপ্যতাটা, অ্যাভেলেবিলিটি, সেটা বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন কারণে। আপনি জানেন ডলারের সংকট, ছুটির দিনগুলো যদি আলাদা আলাদা হয় তাহলে পিক ডিমান্ডটা কমে গেলে আমি আমার জেনারেশন করাটা আমার জন্য সহজ হবে।
রাত্রে 8টার পরে দোকানপাটগুলো বন্ধ রাখলে। খাত বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি আমদানি নির্ভরতা উৎপাদন ব্যবস্থাকে চ্যালেঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। এতে অর্থনৈতিক চাপ দেখা দিলে বিদ্যুৎ উৎপাদনেও সংকট তৈরি হয়। তাই জ্বালানি অনুসন্ধান করে উত্তোলনের দিকে আরও মনোযোগী হতে হবে সরকারকে। এই মুহূর্তে কিন্তু আমরা খুব সহজেই 17-18 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে, উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু জ্বালানি নাই। এই জ্বালানির অভাবটা কিন্তু মূলত অর্থনৈতিক কারণে, কারণ আমরা সম্পূর্ণটাই আমদানি নির্ভরশীলতার দিকে গেছি। তো আমদানি নির্ভরশীলতা অর্থনীতির সাথে সংযুক্ত। অর্থনীতি খুব স্ট্রং থাকলে আমরা অনেক আমদানি করতে পারি। গ্যাসের উৎপাদনটাকে ধরে রাখার জন্য যে কার্যকলাপ করার দরকার ছিল সেটা করা হয়নি। নতুন অনুসন্ধানে কোনো কাজ করা হয়নি। দেশের বর্তমান বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 26,884 মেগাওয়াট। এর মধ্যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আসে 12,000 মেগাওয়াট, আর প্রায় 11,000 মেগাওয়াট আসে ফার্নেস অয়েল ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। নাজবুস সাকিব, এখন ঢাকা। ফাল্গুনে দীর্ঘ সময়ের শীত, চৈত্রের বৃষ্টি আর বৈশাখের খরতাপ। এবছর বেড়ে ওঠার প্রতিটি ধাপে বৈরিতার সম্মুখীন মধুফল আম। জনপ্রিয় এই ফল টিকিয়ে রাখতে পরিশ্রমের অন্ত নেই কৃষকের, যাতে বাড়ছে উৎপাদন ব্যয়। গবেষকদের মতে চলতি মৌসুমে রয়েছে আমের ফলন বিপর্যয়ের শঙ্কা। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। জ্বলন্ত গোলকের সৌরশিখার তপ্ত বিকিরণ, তাতে অনবরত পুড়ছে সবুজ। সতেজতা হারিয়ে বাড়ন্ত আমের গুটি রুগ্নকায়। বাগান জুড়ে লু হাওয়া শুষে খাচ্ছে মাটির আর্দ্রতা। পানি শূন্যতায় পর্যাপ্ত ফল ধরে রাখতে পারছে না আম গাছ। খরার কারণে মাটিতে রসের অভাব দেখা দেয়, আর মাটিতে যখন রসের অভাব হয় তখন আমের যে গোড়াতে, এই গোড়ার কাছাকাছি একটা পেডিসিল, আমের বোটা বলা হয় সেটাকে, বোটার জায়গাটাতে একটা নির্মোচন স্তর তৈরি হয়। যখন স্তরটা তৈরি হয় তখন ওই স্তরটাতে আর তখন একটা আম উপর থেকে সহজে পৃথক হয়ে যেতে পারে, আমটা আর গাছে ধরে রাখতে পারে না। ফল গবেষক ও বাগানীদের মতে এবছর রাজশাহীর বাগানগুলোতে ফাল্গুনের শীতে গেল বছরের তুলনায় 40% কম মুকুল আসে। এরপর বাড়ন্ত কুশিতে চৈত্রের বৃষ্টিতে নষ্ট হয় অনেক মুকুল। আর বৈশাখের শুরু থেকে তীব্র তাপদাহে ঝরে যাচ্ছে আমের গুটি। এমন অবস্থায় প্রত্যাশিত ফলন পাওয়া নিয়ে সংশয়ে বাগানীরা। আপনার বৃষ্টি এলে আমরা টিকি যেত, ওষুধ কম লাগতো, পেটও কম লাগতো। একটা গাছে আম হচ্ছিল 4 মণ 5 মণ, সেখানে আমরা যাই পাবো 1 মণ 1.5 মণ। কমের কারণে হয়তোবা মার্কেটে কেনাকাটার লোকেরা এসে কাড়াকাড়ি এরকম প্রতিযোগিতা হবে আর কি। এই অবস্থায় গাছে আম টিকিয়ে রাখতে সেচ বাড়িয়েছে কৃষক। গাছের পাতা, কাণ্ড আর ফল টেকসই করতে স্প্রে করা হচ্ছে ভিটামিন, যাতে প্রতি হেক্টরে খরচ বেড়েছে 3 থেকে 4 হাজার টাকা। আগে দিছে, এবার আবার ধরেছে সেচের পর আবার সেচ দেওয়া লাগবে না, তা আপনার যে গোটা আছে গোটা টিকি বীজ দিয়ে আমরা এই এক ব্যারেলে প্রায় 1.5 থেকে 2 হাজার টাকা খরচ করছে। এই বীজ দিয়ে 4 বীজ হইলো, এরপরে আরো যে কবার লাগবে। গেল বছরের বাম্পার ফলনের উপর ভিত্তি করে এবার 1800 কোটি টাকার আম বেচে কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফলন কমায় তা অর্জন সম্ভব হবে না বলে শঙ্কা ফল গবেষণা ইনস্টিটিউটের। সব মিলিয়ে বলা যায় যে আমাদের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন, সেটা অর্জন করা এবার মনে হয় সম্ভব হবে না। কতটুকু আম উৎপাদন এই বছর হবে সেটা আসলে বলা কঠিন, তবে 2 লক্ষ মেট্রিক টনের কম হইতেই পারে, তার থেকে কমই হওয়ার সম্ভাবনা আছে। বৈশাখের খরতাপে পুড়েছে আম। ঠিক 1 থেকে 1.5 মাস পর মধুমাস জ্যৈষ্ঠে রাজশাহীর বাগানীদের জন্য কতটা মধুর হবে আমের ব্যবসা। হিসাব বলছে প্রাকৃতিক বৈরিতাজনিত কারণে আমের স্বল্প উৎপাদন এবং এই বৈরিতা কাটাতে চাষিদের ব্যয়, তাতে ঊর্ধ্বমুখী থাকবে রাজশাহীর আমের বাজার। রাকিবুল হাসান, এখন রাজশাহী। সেই রোজার ছুটি থেকে শুরু, তারপর গেল ঈদ, বৈশাখ গেল, এমনকি তীব্র তাপপ্রবাহের বাড়তি ছুটি। সব মিলিয়ে দীর্ঘ 1 মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। বেলা 11:30টার মধ্যে শেষ করতে হবে প্রাথমিকের ক্লাস। মাধ্যমিক ক্লাস চলবে আগের নিয়মেই। রাজধানীর ভিকারুন্নেসা স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর এবং ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। তবে শুরুতে চলে যাব ফরহাদের কাছে। ফরহাদ, সকাল 8টা থেকে শুরু হবে ক্লাস, এরই মধ্যে শিক্ষার্থীরা কি আসতে শুরু করেছে কিনা, আর এই সময়কালটাতে ক্লাস পরিচালনায় কি কি নির্দেশনা মেনে চলতে হবে, কি তথ্য আছে আপনার কাছে?
অনেক আমরা কিন্তু রাজধানীর বেইলি রোডের যে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখানে আমরা দেখছি যে এখানে কিন্তু 7:30টার দিকে আসলে ক্লাস শুরু হয়ে যাবে এবং আমরা দেখেছি যে একেবারে 6:30টার পর থেকে আসলে অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে কিন্তু এখানে আসা শুরু করেছেন। আমরা অভিভাবকদের কথা বলবার আগে যদি একটু শিক্ষার্থীদের কথা বলি, শিক্ষার্থীদের চোখে মুখে কিন্তু একটা আনন্দ আগ্রহ আমরা কিন্তু সেটাই এখানে খেয়াল করছি, কারণ তারা দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পরে আসলে স্কুলে আসতে পেরে তাদের যে আসলে উচ্ছ্বাস, তাদের যে আনন্দ, সেটা কিন্তু একেবারেই চোখে পড়বার মতো। তবে অভিভাবকদের সঙ্গে কথা বলে আমরা দেখছি যে অভিভাবকদের ভেতরে কিন্তু একরকম শঙ্কা কাজ করছে যে এই তীব্র তাপপ্রবাহে আসলে শিক্ষার্থীরা যদি অসুস্থ হয়ে পড়ে সেই শঙ্কাটা কিন্তু তারা করছেন। তবে আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, স্কুল কর্তৃপক্ষ বলছে যে কোনো বাচ্চা যদি এই গরমে আসলে হিট স্ট্রোক সহ বা অন্য কোনো সমস্যায় যদি এখানে পড়ে তাহলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো তাদের এখানে সব রকম ব্যবস্থা রয়েছে। এবং আমরা দেখছি যে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আমরা দেখেছি যে সেখানে যেসব স্কুলে এক শিফটে ক্লাস হয় সেই স্কুলগুলোতে কিন্তু সকাল 8টা থেকে 11:30টার মধ্যে ক্লাস শেষ হবে এবং আমরা যেই স্কুলগুলোতে আবার 2 শিফটে পরিচালিত হয় সেই স্কুলগুলোতে এক শিফট হচ্ছে সকাল 8টা থেকে 9:30 এবং আরেকটি শিফট হচ্ছে 9:45 থেকে 11:30, অর্থাৎ 11:30টার মধ্যেই প্রাথমিকের সব ক্লাস আসলে শেষ করার নির্দেশনা রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। যেহেতু তারা বয়সে আসলে ছোট, এই শিশুদের এই কথা চিন্তা করেই কিন্তু এই সময়ের মধ্যেই আসলে তাদের ক্লাসটা 11:30টার মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে। তবে মাধ্যমিকের কথা যদি বলি, মাধ্যমিকে কিন্তু সেরকম কোনো নির্দেশনা আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেখিনি, মাউসি থেকেও কোনো নির্দেশনা দেখিনি। তবে অভিভাবকদের কথা যেটি যে আগের নিয়মেই যেহেতু মাধ্যমিকের ক্লাস হবার কথা রয়েছে, সেই জায়গা থেকেও যেন একটা নির্দেশনা আসে যে যেন মাধ্যমিকেও আসলে সকালের শিফটে সব ধরনের ক্লাস নেওয়া হয়, আমরা কিন্তু সেটি দেখছি। এবং আরেকটা বিষয় একটু বলতেই হয় যে এই তীব্র তাপপ্রবাহের সকাল থেকেই একেবারে যেন ক্লাসটা শুরু হয় এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু যে অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলিও কিন্তু বন্ধ করা হয়েছে এবং আগামী শনিবার থেকেও কিন্তু আসলে এই যে শিখন ঘাটতি তৈরি হয়েছে সেই শিখন ঘাটতি পূরণে কিন্তু আগামী শনিবার থেকেও আসলে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। 2 বছর যদিও বন্ধ ছিল শনিবার ক্লাস। তো অনেক এই ছিল আমার কাছে রাজধানীর ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে। সবশেষ আমরা একটু রাজধানীর আরও একটি স্কুলে একটু রাজধানীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের খবর জানবো। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, একটু জানান সেখানকার কি পরিস্থিতি, সেখানে শিক্ষার্থীরা আসতে শুরু করেছে কিনা এবং সেখানে কতটা এই তীব্র তাপপ্রবাহের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে সেটা একটু জানাবেন। ফরাদ যেমনটি বলছিলেন, আমি এখন আছি রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে। এখানকার চিত্র খানিকটা একই। এখানে আমরা দেখছি যে সকাল থেকেই শিক্ষার্থীরা আসতে শুরু করছেন স্কুলে, কারণ আজকে প্রায় 1 মাসেরও অনেকটা বেশি সময় পরে কিন্তু আজকে তাদের ক্লাসগুলো খুলেছে। আমরা সকাল থেকেই দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে আনন্দও যেমন দেখেছি, আবার একটা যে দীর্ঘদিন ক্লাসে না আসতে যে একটা কি বলা যায় যে একটা অনেকদিন না আসার পরে যে একটা অনভ্যস্ততা তৈরি হয়েছে, এই কারণে অনেককে দেখেছি খানিকটা কষ্টও করতে হয়েছে, হাই তুলে তুলে স্কুলে আসতে দেখেছি আমরা। এখানে আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু অনেকটা গ্যাপ পড়ে যাচ্ছিল আসলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে, সেই জন্য আসলে এই স্কুল খোলাটা আসলে প্রয়োজনই ছিল। তারা আবার এ নিয়েও একটু শঙ্কিত যে যেহেতু জানেন যে দফায় দফায় আবহাওয়া অধিদপ্তর কিন্তু হিট অ্যালার্ট দিচ্ছে এবং আমাদের এখন কিন্তু প্রায় যে পরিমাণ তাপপ্রবাহ আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি তা কিন্তু একটু শঙ্কারই আসলে। সেই জন্য তারা আসলে তাদের মধ্যে একটু শঙ্কাও দেখা যাচ্ছে যে তার বাচ্চাটি ঠিক মতো ক্লাস করে বাসায় ফিরতে পারবে কিনা বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বে কিনা। আর যেটি বলছিলেন ফরহাদ যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু নির্দেশনা
দেওয়া হয়েছে যে অ্যাসেম্বলি না করার বিষয়টি, এবং বলে রাখি যে আরও বেশ কিছু নির্দেশনার মধ্যে আছে যে শিক্ষার্থীদের সরাসরি তাপ প্রবাহের মধ্যে না যাওয়া। আর মাধ্যমিকের কিন্তু আরেকটি নির্দেশনাও আছে যে যেই গ্যাপটি পড়ে গেছে শিক্ষাক্রমে, সেই গ্যাপটি পূরণের জন্য কিন্তু এখন থেকে শনিবার ক্লাসেরও একটি নির্দেশনা আছে। সেই নির্দেশনা মাফিক যদি ক্লাস হয়, তারা ধারণা করছেন যে হয়তো যেই একটি গ্যাপ তৈরি হয়েছে, যেই একটি শিক্ষাক্রমের যে একটি বিরতি তৈরি হয়েছে, সেই গ্যাপটি হয়তো পূরণ করা সম্ভব হবে। আর আমরা যেটা দেখছি যে সকাল থেকেই শিক্ষার্থীরা কিন্তু স্কুলের দিকে আসছেন। প্রায় 1 মাসেরও কিন্তু অনেকটা বেশি সময় ধরেই স্কুল বন্ধ ছিল। মাঝখানে রমজান গিয়েছে, তারপর ঈদের ছুটি ছিল, তারপর পহেলা বৈশাখ, এবং শেষে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহেরও একটি ছুটি ছিল। এই সব মিলেই যে দীর্ঘ 1 মাসেরও অধিক যে একটি গ্যাপ, একটি শিক্ষা কার্যক্রম থেকে যে শিক্ষার্থীরা দূরে থাকা, তারপরে যে আবার তারা তাদের স্কুলে ফিরতে পেরেছেন, এটা কিন্তু তাদের মধ্যে একটা উচ্ছ্বাসের আমরা দেখতে পেরেছি। এবং সংশ্লিষ্ট সবাই ধারণা করছেন যে তারা সঠিকভাবে তাদের যেই আবার স্কুলে ফিরতে পেরে যে তারা তাদের যে আবার পুনরায় তাদের যে শিক্ষাক্রম, সেটি আবার আগের মতো করেই চালাতে পারবে, এই প্রত্যাশাই কিন্তু আসলে সবার মধ্যে আমরা দেখতে পেয়েছি। অনেক দীর্ঘ বন্ধের পর আজ থেকে শুরু হতে যাচ্ছে স্কুল কলেজের শিক্ষা কার্যক্রম। সে বিষয়ে জানাতে রাজধানীর ভিন্ন দুটো স্কুল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ। যা বলছিলাম যে আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম। এসব বিষয়ে জানাতে এবার ময়মনসিংহের ইউনিক প্রোগ্রেসিভ মডেল স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ, ও রাজশাহীর কলেজ গেট স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। তবে শুরুতেই ময়মনসিংহে চলে যাব, সেখানে আছেন হারুন। গরমের মাঝে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা, তো স্কুলে গরম থেকে বাঁচতে শিক্ষার্থীদের কি কি নির্দেশনা মানতে হবে, কি তথ্য আছে আপনার কাছে, আর শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতি বা কেমন দেখছেন? অনেক গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে যে ছুটি দেওয়া হয়েছিল, সেই ছুটির পর কিন্তু আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার খুলছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে যে স্কুলগুলো সকাল 8টা থেকে শুরু হবে এবং 11:30 পর্যন্ত প্রাথমিক পর্যায়ের যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে ক্লাস চলবে। এটি মেনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নগরীর যে বিভিন্ন স্কুলগুলো রয়েছে, সবগুলো স্কুলেই কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখছি যে নগরীর বেশ কিছু স্কুল আছে যেগুলো স্বাভাবিকভাবেই সকাল থেকেই স্কুলগুলো চলে। আবার প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে সরকারি, সেগুলো সকাল 9টা থেকে যেগুলো শুরু হওয়ার কথা ছিল সেগুলোতে কিন্তু 8টা থেকে শুরু হবে এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। আমরা এখন যে স্কুলটিতে আছি এটি হচ্ছে ইউনিক প্রোগ্রেসিভ স্কুল ময়মনসিংহ। এখানে এই স্কুলটিতেও আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে শিক্ষার্থীরা কিন্তু আসছেন, অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে স্কুলে নিয়ে আসছেন এবং শিক্ষার্থীদের মধ্যে এই স্কুল বন্ধ থাকার পর এখন এই খোলার কারণে কিন্তু কিছুটা শিক্ষার্থী এবং অভিভাবকরা খুশি। তারপরেও তারা যেটি বলছেন যে গরমের যদি তীব্রতা বাড়ে তাহলে এটি নিয়ে যেন আরও চিন্তা করা হয়। বিশেষ করে করোনার সময় যেভাবে অনলাইনে স্কুল চালু ছিল, গরমের তীব্রতা যদি বাড়ে বা তাপপ্রবাহ বাড়ে তখন সেই অনলাইন শিক্ষা কার্যক্রম যেন চালু করা যায়, এই বিষয়টি শিক্ষার্থী এবং অভিভাবকরা কিন্তু বলছেন। তো স্কুলের প্রস্তুতির কথা যেটি জিজ্ঞেস করেছিলেন, আমি যদি একটু জানাই, স্কুলগুলো কিন্তু মোটামুটি প্রস্তুতি নিয়েছে এবং শিক্ষার্থীদের জন্য খাবার পানির ব্যবস্থা করেছে অনেক স্কুলে এবং অনেক স্কুলের শিক্ষার্থীদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যেন ভেজা রুমাল নিয়ে আসে, যা গরমের তীব্রতা অনুভূত হলে যেন তারা সেই ভেজা রুমাল মুছে দিয়ে কিছুটা গরম নিবারণ করা যায় এবং স্কুলের ফ্যান সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই মেরামত করা হয়েছে যেন কোনো স্কুলে ফ্যানের কোনো সমস্যা না হয় এবং ফ্যানের কারণে যেন শিশুরা গরমে ভোগান্তিতে না পড়ে, এই বিষয়টি কিন্তু স্কুলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আমরা এখন যে স্কুলটিতে আছি শুধু এই ইউনিক প্রোগ্রেসিভ স্কুল নয়, নগরীর অন্যান্য যে স্কুলগুলো রয়েছে সবগুলো স্কুলেই কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন, অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন এবং এই যে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে এই শিক্ষা কার্যক্রমটি এবং বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের যে মর্নিং শিফটে প্রথম পর্যায়ে যে মর্নিং শিফটে প্রাথমিক বিদ্যালয়গুলোর যে ক্লাস করার কথা বলা হয়েছে, এটিকে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা কিন্তু সাধুবাদ জানিয়েছেন। তারা যেটি বলছেন যে এই সকালের যে স্কুল কার্যক্রম চলছে এটি অব্যাহত থাকুক
যতদিন গরম থাকে বা যতদিন তাপপ্রবাহ থাকে এর মধ্যে এভাবে স্কুল পরিচালনা করলে শিক্ষার্থীরাও উপকৃত হবেন এবং অভিভাবকরাও তাদের সন্তানদের পড়াশোনার যে দুশ্চিন্তা সেটি থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে। এখন আমরা রাজশাহীর খবর জানবো। আমাদের সহকর্মী রাকিবুল হাসান রয়েছেন রাজশাহীতে, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। ধন্যবাদ হারুন। আসলে সারা দেশের মতো রাজশাহীতেও আসলে এই সকালবেলায় যে স্কুল বেশ কয়েকদিন পরেই আসলে খুলছে, সপ্তাহখানেক পরেই, তো এক্ষেত্রে আসলে অভিভাবকদের সাড়াটা আমরা অনেক বেশি দেখেছি এবং সকালের দিকে যারা প্রস্তুতি নিয়ে এসেছেন, ভোরের দিকে খানিকটা একেবারে নরম একটা আবহাওয়া, তো সেই ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করেছি যে এইখানে যারা এসেছেন অভিভাবকরা তারা এটিকে খুবই সাদরে গ্রহণ করেছেন যে আসলে স্বল্প পরিসরে হলেও আসলে স্কুল খুলে থাকাটা দরকার, কেননা আসলে সিলেবাস সম্পন্ন করা বা বাচ্চাদের আসলে স্কুলে আসার ক্ষেত্রে যে ডিসিপ্লিনটা আসলে থাকে সেটি আসলে অনেক বেশি প্রয়োজন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি অনেক যে রাজশাহীতে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে যে 1057টি স্কুল, প্রত্যেকটি আসলে আজকে খুলেছে এবং বেলা বাড়বার সাথে সাথে যে তীব্রতা আসলে বাড়ে এই গরমের, সেই ক্ষেত্রে কিন্তু আসলে অভিভাবকরাও কিন্তু বেশ সচেতন আমরা লক্ষ্য করেছি যে বাচ্চাদের সাথে পানি বেঁধে দেওয়া, এছাড়া রুমাল বা ছাতা এই সমস্ত সাথে দিয়ে দেওয়া, সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করেছি। এবং স্কুলগুলোনে কিন্তু আসলে সকাল থেকে যে মর্নিং যেই সমস্ত স্কুলগুলোনে দুটো শিফট আছে, সেখানে একটু স্বল্প পরিসর স্কুল পরিচালনা করে এবং ডে শিফটকে একটু এগিয়ে নিয়ে আসা, এই ব্যাপারগুলো এখানে আসলে আছে। এবং একই সাথে কিছুক্ষণ আগে আমরা এখন যে কলেজিয়েট স্কুলটিতে আছি সেখানে আসলে দেখেছি যে শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ এবং প্রত্যেকেই কিন্তু আসলে উচ্ছ্বসিত স্কুলে আসতে পেরে। এবং স্কুল কর্তৃপক্ষ থেকে যেটি ঘোষণা দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে এখানে মাইকে, যে মাঠে আসলে অযথা খেলাধুলা না করে তারা যেন এই স্কুল প্রাঙ্গণে যে সমস্ত গাছগুলো রয়েছে সেখানে গাছের ছায়াযুক্ত জায়গায় আসলে বিশ্রাম নেয় বা খেলাধুলা করে বা সেখানে সময় কাটায়, এবং স্কুল সময়ে ঘন্টা যখন পড়বে তখনই তারা যেন ক্লাসে যায়। এবং ক্লাসে প্রবেশ করার পরে তাদের যে প্রস্তুতি সেটি হচ্ছে একটু ফাঁকা ফাঁকা করে বসানোর চেষ্টা করা হচ্ছে বলে স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হচ্ছে। এবং একই সাথে যে ইলেকট্রিসিটির যে ব্যবস্থা করা, সেক্ষেত্রে কোনো ফ্যানের ত্রুটি থাকলে বা কোনো ফ্যান একটু ধীরে ঘুরলে সেগুলো আসলে এর মধ্যে তারা ঠিক করেছেন এবং এরকম প্রস্তুতি রেখেছেন। তো এই ক্ষেত্রে আসলে সব ক্ষেত্রে থেকেই আসলে একটা সাড়া পাওয়া গেছে যে স্কুল আসলে খুলে রাখা প্রয়োজন। তবে এই তাপদাহ বাড়লে সেই বিষয়ে আবারও বিবেচনা করা উচিত বলেও অভিভাবকরা মত দিয়েছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। অনেক দীর্ঘ বন্ধের পরে আজ থেকে আবারও খুলতে যাচ্ছে স্কুল কলেজের শিক্ষা কার্যক্রম, আর সে বিষয়ে জানাতেই ময়মনসিংহ রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ। এখন সকালে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। টানা দাবদাহে নওগাঁয় কমেছে সবজির উৎপাদন, এতে পাইকারি বাজারে কমেছে সরবরাহ। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় 10 থেকে 15 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে সবজি। বাজার পরিস্থিতি জানাতে নওগাঁ পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, বাজারে কোন ধরনের সবজি কেমন দামে বিক্রি হচ্ছে জানাবেন, আর সরবরাহ পরিস্থিতি বা কেমন দেখছেন? অনেক, আপনি জানেন যে গত 2 সপ্তাহের অধিক সময় ধরে উত্তরের বরেন্দ্র জেলায় তীব্র তাপদাহ এবং খরা বিরাজ করছে। প্রচন্ড খরার কারণে আসলে শাকসবজির ফুল এবং লতাপাতা ঝরে যাচ্ছে। কৃষকরা এই সবজিগুলো বাঁচাতে বাড়তি সেচ দিচ্ছে, তবে সবজির উৎপাদন কম হয়, বাজারে সরবরাহ কিছুটা কমেছে, এতে বেড়েছে দাম। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এই বাজারে আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি, তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো প্রকারভেদে সবগুলো দাম 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। বরবটি 50 টাকা, পটল 40 থেকে 50 টাকা, বেগুন 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 থেকে 60, ঢেঁড়স, চিচিঙ্গা, ঝিঙে, তরই বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি, পেঁপে প্রতি কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, টমেটো এবং মিষ্টি কুমড়া 4 থেকে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা কেজি, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা পিস হিসেবে। এছাড়া নতুন মূলা উঠছে, প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, সজনা ডাঁটা বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি, এবং কাঁচা মরিচ যে রয়েছে সেটা
20 থেকে 25 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত সবজির উৎপাদন কিছুটা কম হবে বলে জানিয়েছেন। আর এই সবজি বাঁচাতে কৃষকদের বাড়তি খরচ গুনতে হচ্ছে। এই ছিল আমার কাছে এই সবজি বাজার থেকে সবশেষ। অনেক নওগাঁ পৌর পাইকারি বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী, জানাছিলেন সেখানকার সরবরাহ এবং দরদামের সর্বশেষ। শেরপুরে অজানা কারণে বন্ধ 2 শতাধিক প্রসূতি নারীদের পুষ্টি ভাতা। এজন্য সংশ্লিষ্ট ব্যাংক, পৌরসভা সহ বিভিন্ন দপ্তরে মাসের পর মাস ঘোরাঘুরি করেও মিলছে না প্রতিকার। এমনকি ভাতা বন্ধের কারণও বলতে পারছে না কেউ। একে অপরকে দুষছে সংশ্লিষ্টরা। বিস্তারিত শেরপুর থেকে সহকর্মী জাহেদুল খান সৌরভের প্রতিবেদনে। শেরপুর পৌরসভার কসবা কাঠগড় মহল্লার বাসিন্দা কুসুম বেগম। স্বামী পেশায় রাজমিস্ত্রি হলেও বছরের বেশিরভাগ সময় থাকে না কাজ। এমন অবস্থায় তার কন্যা শিশুর পুষ্টি চাহিদা মেটাতে গেল 2020-21 অর্থ বছরে আবেদন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন 3 বছর মেয়াদের ল্যাকটেটিং মাদা সহায়তা কর্মসূচির জন্য। অবশেষে চূড়ান্ত তালিকায় তার নাম থাকলেও অজানা কারণে 1 বছর পর বন্ধ হয়ে যায় ভাতা। শুধু কুসুম নয়, একই গল্প শোনালেন শেরপুর পৌর এলাকার 2 শতাধিক নারী। 2020-21 অর্থ বছরে ভাতার জন্য বাছাই করা হয় তাদের। কথা ছিল প্রতি 3 মাস পর পর নির্ধারিত ব্যাংক থেকে তাদের দেয়া হবে 2400 টাকা। টানা 3 বছর এই ভাতা দেওয়ার কথা থাকলেও কেউ কেউ ভাতা পেয়েছেন 1 বছর, কেউ আবার পেয়েছেন 15 মাস। একটা পুষ্টির কার্ড পাইছিলাম, 3 বার টাকা পাইছি। পরে অফিসে গেলাম, আর টাকা পাইলাম না। আমার বাড়িও নাই, ঘরও নাই। 4 বার টাকা পাইছি, এরপর আবার টাকা আসে না কেন? আমার সাথে লোক আর তুলে নিয়ে আসছে, আমার টাকা দেয় নাই। আমার তো কোনো কাগজপত্র দেয় নাই, খালি একটা অ্যাকাউন্ট নাম্বার দিছে। ওই অ্যাকাউন্ট নাম্বারে আমরা কয়েকদিন পাইছি, পরে আর এগুলো কাগজপত্র ছাড়া কিভাবে ধরুন। এরপর 2022 সাল থেকে অদৃশ্য কারণে বন্ধ হয়ে যায় এই কার্যক্রম। এতে বিপাকে পড়েন সুবিধাভোগীরা। এই বিষয়ে ব্যাংক, পৌরসভা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে একাধিকবার ঘোরাঘুরি করেও মেলেনি কোনো প্রতিকার। আমার মেয়ে প্রতিবন্ধী, আমার স্বামী যুগালি কাজ করে, অল্প টাকায় সংসার। যদি টাকাগুলা দিত, মেয়ের পুষ্টি ভাতা ভালো করে খাওয়াইতে পারতাম। 3 বার 4 বার পাইছি, এরপরে দেওয়া বন্ধ করে দিছে। আমাদের টাকা আমরা এখন ফেরত চাই। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ঠিক কী কারণে ভাতা টাকা বন্ধ রয়েছে তা বলতে পারবে মহিলা বিষয়ক অধিদপ্তর। এছাড়া এই বিষয়ে পৌর কর্তৃপক্ষ তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান তিনি। মহিলা অধিদপ্তর কেন্দ্রীয় যে সেল আছে তাদের সফটওয়্যারের কোনো ত্রুটির কারণে তারা পাচ্ছেন না। আমি মনে করি এটা খুব শীঘ্রই তারা পাবেন। বিশেষ করে যারা আবেদন করেছেন তাদের সমস্যাটি সমাধান হবে এবং তারা আবার বকেয়া সহ পাঠাবে। আর এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। মুঠোফোনে জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। চিঠির ভিতরে আমাদের বক্তব্যের বিষয়টা হলো যে চিঠিতে আমরা উল্লেখ করেছি, কয়েকবার দিয়েছি, সে বিষয়ে পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। যে আবেদন যেগুলো পেয়েছি তাদের আবেদন প্রেক্ষাপটে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। মায়ের স্বাস্থ্য এবং শিশুর পুষ্টি সেবা নিশ্চিতে এই কর্মসূচির আওতায় থাকা নারীদের 34 মাসে 28,800 টাকা করে দেওয়ার কথা। তবে হঠাৎ করে এই সুবিধা বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। এমন অবস্থায় আবারও এই কর্মসূচি চালুর দাবি জানান তারা। জাহেদুল খান সৌরভ, এখন শেরপুর। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। তীব্র গরমে দেশের অন্যান্য অঞ্চলের মতো বরিশালেও বেড়েছে ফ্যান ও এসির দাম। প্রতিটি ফ্যানে 3 থেকে 500 আর এসিতে বেড়েছে 1,500 থেকে 2,000 টাকা। বিপণন কর্মকর্তা ও বিক্রেতাদের দাবি, ডলারের দাম বেশি থাকার প্রভাব পড়েছে পণ্যের দামে। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফেরদৌস সোহাগের প্রতিবেদন। সকাল না গড়াতেই সূর্য যেন আগুন ঝরাতে শুরু করে, যাতে বিষিয়ে উঠেছে প্রাণ প্রকৃতি। গরমে ওষ্ঠাগত প্রাণে কিছুটা প্রশান্তি দিতে অন্যান্য অঞ্চলের মতো বরিশালেও ফ্যান ও এসির দোকানে ভিড় করছে মানুষ। আর বাড়তি চাহিদার সুযোগে সব পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতায় এক শ্রেণীর ব্যবসায়ী। ক্রেতাদের অভিযোগ, কয়েকদিনের ব্যবধানে ফ্যান বেঁধে দাম বাড়ানো হয়েছে 3 থেকে 500 টাকা। একই চিত্র এসির দোকানগুলোতেও। মানভেদে প্রতিটি এসিতে দাম বাড়ানো হয়েছে 1,500 থেকে 2,000 টাকা। আগে একটা ফ্যান আমরা যে ফ্যানটা বিক্রি করতাম 2,000 টাকা থেকে 2,500 টাকার মধ্যে, সেই ফ্যানটা এখন কিনতে হচ্ছে তাদের 3,300 টাকায়। একটা ফ্যান 4 থেকে 500 টাকা বৃদ্ধি। সব ফ্যানের দাম বাড়তি এবং গরমে বেচা কিনা ভালো। এটা
আমরা এখন বহন করতে পারতেছি না। আমাদের এখন দেখা যায় যেটা স্বাদ আছে কিন্তু স্বাদ নাই। ফ্যানের দামও বাড়তি, এসি দামও বাড়তি। পুরোনো মোবাইল দেখলাম যে এসি চেতে ফ্যানের দাম বাড়তি। প্রচণ্ড গরমে স্বস্তি পেতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ এই ফ্যানের উপরই নির্ভরশীল। দেশের বাজারে যেসব ফ্যান পাওয়া যায় তার শতকরা 90 থেকে 95% ফ্যানই এখন দেশে উৎপাদিত হচ্ছে। তারপরও নানা কারণে বাড়ছে ফ্যানের দাম। সংশ্লিষ্টরা জানান, ডলারের উচ্চ মূল্যের কারণে কাঁচামাল আমদানির ব্যয় বেড়েছে। এছাড়া শ্রমিকের মজুরি, পরিবহন সহ নানা খরচ বৃদ্ধি পাওয়ায় বাড়ছে পণ্যের দাম। এসির দাম 8% গত বছরের তুলনায় এবছর 8% বেশি। গ্লোবালি আসলে ডলারের আসলে ক্রমবর্ধমান বৃদ্ধির কারণে আমাদের আসলে পণ্যের মূল্যটা কিছুটা বেড়ে গেছে। পাশাপাশি ট্রান্সপোর্ট কস্টটাও বৃদ্ধি, এটাও আরেকটা কারণ। গত বছরে আমরা যেই ধরেন প্রোডাক্ট 70 টাকায় কিনেছি, এই বছরে এসে সেটা দেখা গেছে 110-120 পর্যন্ত চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে দামের একটা ভেরি এখানে চলে আসে। এরপরে আমরা বেতনের একটা বিষয় থাকে, শ্রমিকদের একটা বিষয় থাকে, শ্রমিকদের বেতন ভাতা দিয়ে বাড়াতে হয়। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকার পরেও এই হারে পণ্যের দাম বৃদ্ধি অস্বাভাবিক বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছে যে ডলারের ক্রাইসিস কিন্তু একদিনে তৈরি হয়নি। আমাদের ডলারের ক্রাইসিসটা চলছে, গত কিছুদিন ধরেই ডলারের ক্রাইসিস চলছে। এবং বাংলাদেশে এখন নিজস্ব প্রযুক্তিতেও ফ্যান উৎপাদিত হচ্ছে, এবং এসির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা কিছু জিনিস আমদানি করে কিছু যন্ত্রাংশ আমাদের দেশেও তৈরি হয়। তো তাই বলবো যে দামটা বেড়ে গিয়েছে সেটা অত্যন্ত বেশি। এমন অবস্থায় বাজার মনিটরিংয়ের কথা জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমাদের মনিটরিং চলছে, তো আমরা মূলত এখানে খতিয়ে দেখি যে তাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে মানে প্রফিট মার্জিনটা কতটুকু। সেখানে যদি অস্বাভাবিকভাবে আমরা দেখি যে মুনাফা লাভের পায়তারা করছে, সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল শহরের 2 শতাধিক দোকানে বছরে অন্তত 200 কোটি টাকার দেশি বিদেশি ফ্যান ও এসি বিক্রি হয়। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। নরসিংদীর রায়পুরা উপজেলার মণিপুর হাটে পাওয়া যায় গৃহস্থলীর সব ধরনের পণ্য। কাঁচা বাজার থেকে কাপড়, কাঠ বেতের সামগ্রী থেকে দা কুড়াল, কি নেই এখানে। মাসে এই হাটে লেনদেন হয় অন্তত 20 কোটি টাকা। ঐতিহ্যবাহী হাটটির গল্প বলেছেন রাকিবুল ইসলাম, ক্যামেরা ছিলেন কাউসার আহমেদ। এরকম নৌকায় করে মেঘনা পাড়ি দেয়া সকলেরই গন্তব্য নরসিংদীর রায়পুরা উপজেলার মণিপুরা হাটে। নৌপথের পাশাপাশি এই হাটে মানুষজন আসে স্থলপথেও, আসে পণ্যবাহী নৌকা। কেউ বলে মেঘনার পাড়ে গড়ে ওঠা এই হাটের বয়স 100 বছর, আবার কারো দাবি 200। প্রতি সোমবার ক্রেতা বিক্রেতায় মুখর হয়ে ওঠে মেঘনা পাড়ের এই হাট। কেউ আসেন জলপথে, স্থলপথে আসেন কেউ। কোথাও শোনা যায় কামারপট্টির হাপড়ের টান, টুংটাং শব্দ, কোথাও দেখা মেলে বাঁশ বেতের সামগ্রীর, আবার কোথাও বিক্রি হয় মুখরোচক খাবার। মৌসুমি ফল ও ফসল থেকে শুরু করে শৌখিন কারুপণ্য, কি নেই এখানে। কবুতরের জন্য খ্যাতি রয়েছে এই হাটের। ইয়াড়াতে মরিচ, হলুদ, দইনা এদি হইল এ পট্টি, আমার পিছনের পট্টি হইল বড়ই, মানে সিজনানি ফল যা আছে সবকিছু পাওয়া যায়। কবুতর আনছিলাম, বাজারও মোটামুটি ভালোই চলতেছে। আনাজ তরকারি তুলে, মাছ তরকারি তুলে, চাইলে তুলে, পেঁয়াজে তুলে, দাওয়া বড়ি তুলে, সব পাবেন। বাঁশপট্টি এবং ক্ষীরা, বাঙ্গি এগুলি জমে এই দিকটা, আর এদিকে হইলো আপনার কাঠপট্টি, আর যেদিকে সোজা ধরছেন এটা হলো পাতিপট্টি। অনেক ধরনের বেডশিট আছে এখানে, মোরালি টোরালি সব কিছু আছে। নরসিংদী সদর ও রায়পুরা উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে এই হাটে ভিড় জমান ক্রেতা ভোক্তারা। এন বহুত দূরত্বে মানুষ আয়ে, ভরাই নরসিংদীতে আয়ে, গোড়ার সাথে শুদ্ধ আয়ে, আর ভারতটা আয়ে। আমরা ওইবার আগে বাজার, পুরানা বাজার, এটা এনে সব পাওয়া যায়। এই বাজারে আমি 15 বছর যাবত আইতেছি। এই বাজারও আমরা মাল কিনিও বেশিও। সোমবারে এমন কোনো মাল বাহি নাই যে পাইকারি বেচা কিনা না হয়, সম্পূর্ণ মাল পাইকারি বেচা কিনা। এখান থেকে পাইকারি ব্যস্ত পারে, আবার কিনেও নিতেছে। মানুষের চলার জন্য যে সকল বস্তুর দরকার হয়, প্রয়োজন হয়, সব ধরনের বস্তু এই বাজারে পাওয়া যায়। এই বাজার থেকে প্রতি বছর প্রায় কোটি টাকার ইজারা পাচ্ছে সরকার। আমাদের মণিপুরা বাজারে সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করতেছে, এবং এই বাজারের
প্রতি বছরের যে একটা সরকারের রাজস্ব আছে এবং ডাক যেটাকে বলে হাসিল করা 93 লক্ষ টাকা সরকারের রাজস্ব প্রতি বছর যাইতেছে। হাট কমিটির তথ্য মতে প্রতি হাটে লেনদেন হয় অন্তত 5 কোটি টাকা। সপ্তাহের প্রতি সোমবার এই হাট বসে। হাট কমিটির দেয়া তথ্য বলছে প্রতি হাটে লেনদেন হয় অন্তত 5 কোটি টাকা। এক মাসে সব মিলিয়ে মোট লেনদেন দাঁড়ায় 20 কোটি টাকার বেশি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পরপর দুদিন তাপমাত্রার পারদ 44 ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো ভারতের পশ্চিমবঙ্গে। অন্তত আরও 3 দিন তাপমাত্রার তীব্রতা কমছে না সীমান্তবর্তী রাজ্যটিতে। 7 জেলায় জারি আছে রেড অ্যালার্ট, 12টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট। দীর্ঘ সময় সূর্যের খরতাপ আর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাসে এমন পরিস্থিতি বলছে আবহাওয়া বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। ভারতে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 44.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 7.9 ডিগ্রি বেশি। পানাগড়ে একই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়েও 9 ডিগ্রি বেশি। শনিবারও রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রার পারদ 44 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য, দীর্ঘ সময় ধরে সূর্যের প্রচণ্ড তাপ আর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাসের কারণে দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা অস্বাভাবিক রকমের বেশি। হিটস্ট্রোকের আশঙ্কায় অনেকেই দিনের বেলা বাড়ি থেকে বেরোচ্ছেন না। সবচেয়ে অসহায় অবস্থা নিম্নবিত্ত মানুষের। गर्मी के लिए कस्टमर नहीं आ रहा है। अगर जो हमको भी होता है तो 2-4 तो होता है, निकलता नहीं गर्मी में। बहुत गर्मी लगता है चलाने में, गरीब आदमी क्या करेगा, इसके लिए सब करना पड़ता है, दूध में फट रहा है। রাজ্যের 7 জেলায় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা হিসেবে জারি আছে রেড অ্যালার্ট। কলকাতা সহ 12টি জেলায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি আছে। অন্তত মঙ্গলবার পর্যন্ত তাপ প্রবাহের তীব্রতা এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। Means unbearable, simply unbearable. This heat we have not witnessed this last 50 years or something. This is tremendous. Scorching heat and unbearable. What else I could say? बहुत गर्मी, इसे गर्मी के कस्टमर नहीं आ रहा, तो फाटा बाया 40 डिग्री चल रहा है कोलकाता में। एक धूप का भी दिखाई नहीं रहा, एक बहुत तकलीफ हो रहा है, कोई कस्टमर नहीं आ रहा, बहुत बिजनेस से बहुत खराब है। कस्टमर बोनी तक तो नहीं हो सकता इतना धूप का। প্রতি বছরের তুলনায় এবার এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তুলনামূলক বেশি তাপপ্রবাহ বয়ে যাবে ভারতে আভাস আবহাওয়া বিভাগের। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী ওড়িশাতেও রেড অ্যালার্ট চলছে। কেরালা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যেও চলছে দাবদাহ। নুসরাত কামাল, এখন বিশ্ব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ফের মধ্যস্থতায় এগিয়ে এসেছে চীন। চীনা প্রেসিডেন্ট ওয়াং ই জানান, দুই দেশের যুদ্ধ বন্ধ না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ দিন দেখতে হবে বিশ্বকে। তাই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমঝোতার টেবিলে বসার আহ্বান জানান তিনি। জানারা ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে এর আগেও মধ্যস্থতায় এগিয়ে এসেছিল চীন। সেবার ব্যর্থ হয় বেইজিংয়ের উদ্যোগ। দুদেশের যুদ্ধের 2 বছর 2 মাসের মাথায় আবারও সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া লিখিত এক সাক্ষাৎকারে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই কেবল রাশিয়া ইউক্রেন সংকট সমাধান সম্ভব, আর এর সমাধানে আন্তর্জাতিক শান্তি আলোচনার আহ্বানও জানান তিনি। রাশিয়ার পক্ষে থেকেও চীন কিভাবে মধ্যস্থতায় অংশ নেবে, আল জাজিরার সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান, রুশ ইউক্রেন ইস্যুতে চীন সবসময় স্বচ্ছ ও নিরপেক্ষ।
চীন এ সংকটের সঙ্গে সরাসরি জড়িত নয়, এমনকি শুরু থেকেও এর সঙ্গে বেইজিংয়ের সম্পৃক্ততা ছিল না। তবে যেহেতু গেল 2 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে, তাই যুদ্ধবিরতি কার্যকর ও যুদ্ধ বন্ধই চীনের একমাত্র চাওয়া বলে মত তার। ওয়াং ই জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনের রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলেছেন। বরাবরের মতো শান্তিপূর্ণ সমাধানে আলোচনার টেবিলে বসার উপর জোর দেয় বেইজিং। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে সামনের দিনগুলোতে গোটা বিশ্বকে জের টানতে হবে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে মতানৈক্য দূর করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায় বেইজিং। আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা জোরদারে চীন দুপক্ষের সাথেই স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যাশার কথা জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এরই মধ্যে গেল শুক্রবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন। মন্ত্রী পর্যায়ে প্রায় 5.5 ঘণ্টার এই আলোচনায় গুরুত্ব পায় ইউক্রেন রাশিয়া ইস্যু। সে সময় রাশিয়াকে অস্ত্র দিয়ে চীন সহায়তা করছে বলেও উদ্বেগ জানান অ্যান্টনিও ব্লিংকেন। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।